হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি। আমরা তোমাদের একাদশ শ্রেণীতে জিন তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বাকি অংশটুকু আছে সেটুকু নিয়ে আমরা আলোচনা করব। আসো আমরা বিবর্তন সম্পর্কে একটা সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করি। বিবর্তন জিনিসটা কি, এটা ধারণাটা কবে থেকে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি বিবর্তন হচ্ছে একটা পরিবর্তন। এই যে পরিবর্তন, কিসের মধ্যে পরিবর্তন হবে? জীব জগতে পরিবর্তন হবে। সৃষ্টি কিভাবে হয়েছে, একটা থেকে আরেকটা কিভাবে সৃষ্টি হয়েছে, এই যে জিনিসগুলা, এই যে ধারণা, পরিবর্তনের যে ধারণা, এই ধারণা বহু আগে থেকেই মানুষ এটা কল্পনা করত, চিন্তা করত কেন এই পরিবর্তন হচ্ছে। কিন্তু এই ব্যাপারে বিজ্ঞানীরা একমত হতে কখনোই পারেননি, যার কারণে এ সম্পর্কে সদুত্তর তারা পাননি। পরবর্তীতে আধুনিক বিজ্ঞান যখন শুরু হয়েছে তখন মানুষ নতুন করে এটাকে চিন্তা করার চেষ্টা হয়। কারণ এই বিবর্তন হচ্ছে একটা অতি ধীর প্রক্রিয়া, অনেক বছর পরিবর্তনের ফল, যার কারণে মানুষ এটা প্রকৃত যে কারণটা সেটা কি করতে পারে না, এখনো উদ্ঘাটন করতে পারেনি। তো এই যে ইভলিউশন, ইংরেজি বিবর্তনের ইংরেজি হচ্ছে কি ইভলিউশন, এটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ থেকে আসছে, সেটা হচ্ছে ইভলভিয়ার থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে বিকশিত হওয়া, ধীরে ধীরে উন্মুক্ত হওয়া। এই যে পরিবর্তনগুলো আসছে জীবজগতে, উদ্ভিদ এবং প্রাণীতে যে পরিবর্তনগুলো হয়, যেমন পৃথিবী শুরু হয়েছিল আদি কোষ, সেখান থেকে পরিবর্তন হতে হতে কিসে পরিণত হয়েছে? প্রকৃত কোষ। প্রকৃত কোষ থেকে হইতে হইতে প্রথমে কি অমেরুদণ্ড প্রাণী, তারপর মেরুদণ্ডের প্রাণী, এইভাবে হইতে হইতে আজকে মানুষ পর্যন্ত এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাকে সায়েন্টিস্টরা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন? বিবর্তন বা ইভলিউশন বলতে চেয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি একটা বিবর্তনের ধারণা। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিবর্তন জিনিসটা কি। তো বিবর্তনের সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে কয়েকটা বৈশিষ্ট্য ধারণ করতে হবে। এক নম্বর হচ্ছে উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী থেকে হবে সঞ্চারণ হবে, সঞ্চারণ হয়ে অভিযোজন, পরিবেশের সাথে খাপ খাওয়াবে। এই কয়েকটা বৈশিষ্ট্য যখন একটা প্রাণী ধারণ করে, একটা জীব একটা স্পিসিস ধারণ করবে, তখন সেটাকে বিবর্তন বলা হয়। আমরা যদি সংজ্ঞায় বলতে চাই, সংজ্ঞাটা হচ্ছে কোন জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য। যেমন উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য মানে দাদা থেকে পেয়েছে, সেই বৈশিষ্ট্য সে ধারণ করেছে, এই বৈশিষ্ট্যটা আবার কি করবে, তার নেক্সট জেনারেশনে কি করবে, এটাকে সঞ্চারিত করবে। উত্তরাধিকারযোগ্য একটা বৈশিষ্ট্য হতে হবে। সেই বৈশিষ্ট্যটা বংশ থেকে বংশ, দাদা থেকে বাবা, বাবা থেকে সন্তান, সন্তান থেকে তার সন্তান, তার সন্তান থেকে তার সন্তান, এইভাবে বৈশিষ্ট্যগুলো কি হবে, সঞ্চারিত হবে। আমাদের একটা পরিবর্তন হবে, যে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা বংশ থেকে বংশে পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা আবার বংশ থেকে বংশে সঞ্চারিত হবে। সঞ্চারণ হইলেই চলবে না, সেই বৈশিষ্ট্যগুলা ধারণ করে পরিবর্তন করে পরিবেশের সাথে সেটা কি খাপ খাওয়াইতে হবে। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে যখন একটা প্রাণী বা একটা জীব পৃথিবীর পরিবেশের সাথে খাপ খাওয়ায় না, সেইটাকে বলা হয় বিবর্তন। তো এই হচ্ছে বিবর্তন। তারপর আমরা যে বিবর্তনের ধারণা, বিবর্তন যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে কি অত্যন্ত দৃঢ় প্রক্রিয়া, হাজার হাজার বছর ধরে একটা পরিবর্তন হয়ে হয়ে যখন একটা নতুন জীব উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াটা হচ্ছে কি খুবই ধীর প্রক্রিয়া। এই যে পরিবর্তনগুলো হয়, জেনেটিক পরিবর্তন বলো, পারিপার্শ্বিক কারণে যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তনগুলো অত্যন্ত ধীর গতিতে সম্পূর্ণ হয়, যার কারণে একটা মানুষের পক্ষে এই পরিবর্তনগুলা অবজার্ভ বা রেকর্ড করা সম্ভব হয় না। ফলে বিজ্ঞানীরা এই যে বিবর্তন সম্পর্কে একমত কখনোই হইতে পারেনি, বর্তমানে পারছে না। তো এই বিবর্তনের যে ধারণাটা, এটা গ্রিক দার্শনিকরা মেনলি শুরু করেন, অনেক আগে থেকে চিন্তা ভাবনা শুরু করেছেন। কিন্তু যেটা বললাম যে তখন বিজ্ঞানীরা এই সম্পর্কে অ্যাকচুয়াল যে ঘটনাটা সেটা কেন ঘটে, কিভাবে ঘটে, এই সম্পর্কে তারা কি করতে পারেনি,
কোন কনক্লুশন বা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছতে পারেনি। পরবর্তীতে এম্পেডোক্লিস তিনি বিবর্তন সম্পর্কে ব্যাপক আলোচনা করেন, সেজন্য তাকে বলা হয় কি বিবর্তনের জনক। তো তিনি কিন্তু খ্রিস্টপূর্বে ছিলেন, খ্রিস্টপূর্বে প্রায় 495 থেকে 435 বিসি, মানে খ্রিস্টের জন্মের 495 থেকে 435 এই সময়ের মধ্যে এম্পেডোক্লিস তিনি বিবর্তন সম্পর্কে ব্যাপক একটা মোটামুটি ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যোগ্যতমের আকর্ষক সৃষ্টি এবং অযোগ্যের বিলুপ্তি। তার মানে যাদের যোগ্যতা আছে তারাই পৃথিবীতে টিকে থাকবে, তারাই কি হবে সার্ভাইভ করবে, আর যারা অযোগ্য তারা আস্তে আস্তে কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে। এই যে ধারণাটা সেটা এম্পেডোক্লিস সর্বপ্রথম দিয়েছিলেন, যার কারণে তাকে কি বলা হয় বিবর্তনের জনক বলা হয়। পরবর্তীতে ডেমোক্রিটাস তিনি ওই সম্পর্কে ব্যাপক গবেষণা করেন এবং তিনি মনে করতেন যে শরীরের যে কোনো অঙ্গ পরিবেশের সাথে অভিযোজিত হয়। যেমন একটা পাখি যদি সে উড়ার চেষ্টা করে তাহলে তার ডানাগুলো কি হয় অ্যাক্টিভ হবে। যেমন তোমার মানুষের কথাই চিন্তা করো, যে মানুষটা বেশি কাজ করে তার পেশিগুলো একটু সুডাউন হয়, একটু মোটা হয়ে থাকে, আর যে মানুষটা কাজ করে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কি করে না ইউজ করে না, তাদের মাসেল গুলো একটু দুর্বল হয়। তাহলে পরিবেশের সাথে এই যে অঙ্গগুলা সেগুলা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যেমন তোমার আরেকটা কথা যদি বলি, কিছু পাখি, উট পাখি আমরা তোমরা চিনো, উট পাখি কিন্তু উঠতে পারে না, তার কিন্তু ডানা আছে। পাখির যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য সবগুলো বৈশিষ্ট্যই আছে, তারপরও সে উঠতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই পরিবেশের সাথে সে উড়ার জন্য যে মন মানসিকতা সেটা সে কি করেনি, তৈরি করেনি, এবং তার পরিবেশ উঠতে হবে সে চিন্তা ধারণা ছিল না, এবং সে হেঁটে হেঁটে তার খাবার এবং সবকিছু সে কি করতে সার্ভাইভ করতে পারতো, যার কারণে তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কি হয়ে গেছে একটু রুডিমেন্ট, তো তা বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে সে আবার কিছু কিছু পাখি আছে বা যারা স্থলচর ছিল, যেমন হাঁস স্থলচর ছিল কোন এক সময়, তা খাবারের কারণে তারা কি হয়ে গেছে জলের সাথে মিশে গেছে। এটা যে মিশে যাওয়ার কারণে তার মধ্যে কিছু অঙ্গে পরিবর্তন হয়েছে, পরিবেশের সাথে খাপ করার জন্য তার আগে কি হয়েছে কিছু পরিবর্তন সাধিত হয়েছে। তো এই জিনিসটা ডেমোক্রিটাস সর্বপ্রথম ব্যাখ্যা করতে পেরেছিলেন। ডেমোক্রিটাসের পরে অ্যারিস্টটল তিনিও এই সম্পর্কে ব্যাপক গবেষণা করেন এবং তিনি নিম্ন স্তরের জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্য দিয়ে উন্নতির প্রক্রিয়া। যেমন নিম্ন স্তরের জীব বলতে যেমন আমরা যদি মনে করি প্রাণী জগৎ দিয়ে যদি শুরু করি, প্রথম পরিফেরা গুলো ছিল এককোষী বা বহুকোষী হতে পারে, সেগুলো আস্তে আস্তে একটা ধারাবাহিক নিয়ম, পরিফেরা থেকে নিডারিয়া, নিডারিয়া থেকে প্লাটিহেলমিনথেস, এইভাবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা নির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে উন্নত জীবে কি হয়েছে অগ্রসর হয়েছে। এটা কে মনে করতেন? অ্যারিস্টটল মনে করতেন। তার উপরে আর অনেক বিজ্ঞানী যেমন তোমার ব্যাপটিস্ট লেমার্ক, চার্লস ডারউইন, ব্রিজ, অগাস্টাস ওয়াইজম্যান, এরাও পরবর্তীতে কি করেন এই বিবর্তন নিয়ে ব্যাপক গবেষণা করেন। এই হচ্ছে একটা বিবর্তন তত্ত্বের সাধারণ ধারণা। আচ্ছা, তারপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বিবর্তনের মতবাদ সমূহ। এই আধুনিক মতবাদ যেটা বলতে বুঝি, প্রায় 1700 সালের দিকে দুজন সায়েন্টিস্ট লেমার্ক এবং ডারউইন তারা ব্যাপক বিবর্তন নিয়ে গবেষণা করেন এবং এই লেমার্ক এবং ডারউইন তারা তাদের নিজেদের মতো করে দুটি মতবাদ প্রকাশ করেন। তো পরবর্তীতে ডারউইনের জন্য আরো একটা নতুন মতবাদ দেন, যেটাকে নব্য ডারউইনবাদ বলা হয়। এই দুইটা মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে আজকে লেমার্কিজম সম্পর্কে একটু জানি। লেমার্ক, সায়েন্টিস্ট লেমার্ক 1774 সালে তিনি জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, পরবর্তীতে জীববিজ্ঞান, বায়োলজি, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে গবেষণা করেন। উদ্ভিদ বিজ্ঞান গবেষণা করতে করতে পরবর্তীতে তিনি প্রাণী বিজ্ঞান নিয়েও গবেষণা করেন। বায়োলজি শব্দের তাকে জনক বলা হয়। তিনি প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী ভাগে বিভক্ত করেন। আর তিনি যে বৈশিষ্ট্য সূত্র মানে মতবাদ প্রকাশ করেছিলেন, সেই মতবাদকে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বলা হয়। তার মানে একটা জীব যখন কিছু বৈশিষ্ট্য অর্জন করে, সেই ওই অর্জিত বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে তার বংশধর স্থানান্তরিত হবে।
এই মতবাদটা ল্যামার্কিজম দিয়েছিলেন। তো এই হচ্ছে ল্যামার্কিজমের মোটামুটি একটা সাধারণ ধারণা। পরবর্তীতে এই ল্যামার্কের এই যে ব্যাপক গবেষণা, এই গবেষণাগুলোকে একজন সায়েন্টিস্ট নাম হচ্ছেন ডটসন 1960 সালে এসে এই সমগ্র বিস্তৃত ধারণাকে 4টা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এই সূত্রগুলো হচ্ছে, প্রথম সূত্রকে বলা হয় বৃদ্ধি, দ্বিতীয় সূত্র বলা হয় পরিবেশের প্রভাব, জীবনের প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন, তৃতীয় সূত্রকে বলা হয় ব্যবহার ও অব্যবহার, চতুর্থ সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এই ল্যামার্ক যেটার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। সেই জন্য এই ল্যামার্কিজমের আরেকটা নাম হচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তা আসো বৃদ্ধি কি, প্রথম সূত্র সম্পর্কে একটু আলোচনা করি। বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে জীব তার জীবদ্দশায় তার ভিতরে একটা ইন্টারনাল স্পিরিট থাকে, একটা অন্ত জীবনী শক্তি থাকে, যে শক্তির কারণে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তার দেহের কি হয় পরিবর্তন হয়, বৃদ্ধি হয়। এই অঙ্গ প্রত্যঙ্গ কি হয় আস্তে আস্তে ডেভেলপ হয়, ডেভেলপ হয়ে পরিবেশের সাথে কি করতে পারে, সে অভিযোজিত হয়, খাপ খাইয়ে নিতে পারে। তো এই যে অন্তর্জীবনী শক্তি, এই অন্তর্জীবনী শক্তির কারণেই জীব তথা প্রাণী তার দেহের বৃদ্ধি ঘটাতে সম্পূর্ণ হয়। যেমন নিটোরিয়া পর্ব থেকে শুরু করে আমরা যদি কর্ডাটা পর্ব পর্যন্ত দেখি, প্রত্যেকটা প্রাণীর মধ্যে দেখা যায় আস্তে আস্তে কি হয়, হ্যাঁ আস্তে আস্তে পরিবর্তন হয়, তাদের দেহের আকার বৃদ্ধি পায়, জীবনের শক্তি বৃদ্ধি পায়। এই যে শক্তিগুলা, এই যে আকার বৃদ্ধি পাওয়ার পিছনে এই ল্যামার্ক কি মনে করতেন, তিনি মনে করতেন এই প্রাণীগুলোর মধ্যে একটা জীবনী শক্তি আছে, যেটা অন্তর্জীবনী শক্তি বলা হয়। এই শক্তির কারণে ইন্টারনাল স্পিরিট তথা মনোবলের কারণে তার দেহের আকার আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে প্রথম সূত্রের ল্যামার্কের ব্যাপক গবেষণাকে ডটসন তিনি যে একটা সূত্র বললেন সেটা বৃদ্ধি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তো দ্বিতীয় সূত্র যদি আমরা বলি সেটা হচ্ছে পরিবেশের প্রভাব এবং জীবনের প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। পরিবেশ, আমরা জানি পরিবেশ জীবের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। যেমন একটা মানুষের কথাই যদি আমরা চিন্তা করি, পরিবেশ কিভাবে দেখো প্রভাব ফেলে। শীত প্রধান দেশের মানুষ আর আমাদের এই গ্রীষ্ম প্রধান দেশের মানুষ কিন্তু এক নয়। শীত প্রধান দেশের মানুষ পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য তাকে সেইভাবে নিজেকে গড়ে তুলতে হয়, আর আমরা যারা এই রেনি সিজন এলাকা বা গ্রীষ্মকালীন এলাকার মধ্যে বসে, আমরা তো আসলে আমরা হচ্ছে তো না নাতিশীতোষ্ণ, না শীত না গরম। তো এইখানে বসবাস করার জন্য আমাদেরকে সেইভাবেই নিজেদেরকে পরিবর্তন করা হয়েছে, যেটা পরিবেশের উপর ভিত্তি করে নিজেদেরকে কি করা হয়, পরিবর্তন করা হয়। তো এই ল্যামার্ক এই পরিবেশের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি কয়েকটা এক্সাম্পলটা নিয়েছেন। সেটা হচ্ছে যেমন তিনি জিরাফ সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছিলেন, ল্যামার্ক দেন করছেন যে কোনো এক সময় তৃণভূমি ছিল, পৃথিবীতে তৃণভূমি ছিল, নিচে অনেক ঘাস ছিল। এই যে আজকের যে জিরাফ আমরা দেখতে পাচ্ছি, সেই জিরাফের কিন্তু এত লম্বা গলা প্রথমে ছিল না, এই ছোট খাটো গলা ছিল। তো সে এই নিচের ঘাসগুলো খেত। তো কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক অথবা ব্যাপক উদ্ভিদ বা প্রাণী বিচরণের ফলে এই যে তৃণভূমি আস্তে আস্তে কি হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, নিচের ঘাস তখন আর কি নাই, অবশিষ্ট নাই। যার কারণে এই যে তোমার জিরাফ বলো, এরা খাবার দাবার এই তৃণ তথা ঘাস থেকে আর কি করতে পারে, সংগ্রহ করতে পারে নাই। এই খাদ্য সংকটের কারণে, এই পরিবেশের পরিবর্তনের কারণে তারা কি করলো, আস্তে আস্তে এই গাছের ডালপালা তার পাতা খাওয়া শুরু করলো। তো প্রথমে নিচের পাতাগুলো খাওয়া শুরু করলো, আস্তে আস্তে কি করলো, উপরের পাতাগুলো খাওয়া শুরু করলো। এই যে একটা ইচ্ছা শক্তি, এই যে তার একটা পরিবেশের প্রভাব, দ্যাট মিনস খাবার ছিল নিচে কিন্তু নিচে খাবার নেই, আস্তে আস্তে উপরের দিকে খাবার চলে গেছে। এই পরিবর্তনের কারণে জিরাফও কি করলো, আস্তে আস্তে তার গলাটাকে লম্বা করতে শুরু করলো। এইভাবে জীবনের প্রচেষ্টা শুরু করলো এবং তার গলার মধ্যে একটা কি আসলো, পরিবর্তন আসলো, যার কারণে আগে ছিল খাটো গলা, এখন বর্তমানে হয়ে গেছে কি লম্বা গলা। তো এই যে পরিবেশের পরিবর্তন, গাছ ছিল ঘাস নাই,
গাছ ডালা নিচের দিকে পাতা ছিল, আস্তে আস্তে এই পাতাও শেষ হয়ে গেল। উপরের পাতা খাওয়ার জন্য এই জিরাফ কি করতে শুরু করলো, তার গলাটাকে লম্বা করতে শুরু করলো। এইভাবে আস্তে আস্তে এই জিরাফের মধ্যে একটা পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকে বলা পরিবেশের প্রভাব, জীবনের প্রচেষ্টা, আঙ্গিক পরিবর্তন। তা এইটাও কি ল্যামার্ক তিনি কি করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন এইভাবে। তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার এবং অব্যবহার, যেটা আমি একটু আগেই বলেছি। ব্যবহার যেমন জিরাফের ক্ষেত্রে যদি বলি, এই যে ব্যবহার, তিনি তারা কি করতে শুরু করলেন, উপরের পাতা খেতে শুরু করলো। এই যে ঘাড় আস্তে উপরের দিকে উঠাতে শুরু করলো, ফলে আস্তে আস্তে এই ঘাড়ের ব্যবহার বেড়ে গেল, যার কারণে তার ঘাড় তথা গলাটা আস্তে আস্তে কি হয়ে গেল, লম্বা হয়ে গেল। এটা একটা এক্সাম্পল। যদি ব্যবহার করি তাহলে সেটা বেশি অ্যাক্টিভ হয়, সেটা কি হয়, বেশি পরিবর্তন হয়। আর যদি অব্যবহার মানে ব্যবহার না করি, সেগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। তো এই ব্যবহারের আরেকটা সংজ্ঞা হচ্ছে, যেমন তোমার হাঁস, পেলিকান, গার্গিলা, কিছু পাখি আছে তারা কি করলো, এরা আদিকালে সৃষ্টির শুরুতে কি ছিল, স্থলে বিচরণ করতো। তারা এই মাটিতে খাবার দাবার সংগ্রহ করতো, কিন্তু দেখা গেল স্থলে খাদ্যের অভাব দেখা দিল। হ্যাঁ, যার কারণে তারা কি করলো, খাবারের জন্য পানিতে নেমে গেল। এখন পানিতে নামতে গেলে, পানিতে নামলে কি করতে হবে, তাকে সাঁতার কাটতে হবে। সাঁতার কাটতে হবে না, এই সাঁতার কাটার জন্য তার পা দেখবে আস্তে আস্তে, যেমন হাঁসের ক্ষেত্রে যদি বলি, দুইটা আঙ্গুলের মাঝখানে দেখবে একটা পর্দা থাকে। হ্যাঁ, ওয়াইপড ফিট যেটাকে বলা হয়, পর্দা। এটা কেন হয়েছে, এটা হচ্ছে সাঁতার কাটার জন্য। শুরুতে যখন তারা স্থলচর ছিল, তখন এখানে কি ছিল না, এই পর্দাটা ছিল না। কিন্তু যখনই সে পানিতে নেমে গেল, পাটাকে বেশি ব্যবহার করা শুরু করলো। এই ব্যবহারের কারণে তার পায়ে এই যে ওয়াইপ তথা এই পাতাটার মধ্যে, দুইটা আঙ্গুলের মাঝখানে একটা কি তৈরি হলো, পর্দা তৈরি হলো, যেটা তাকে সাঁতার কাটতে সহযোগিতা করে। এটা একটা ব্যবহার। আর মানুষের ক্ষেত্রে যদি বলি, আমরা জানি যারা আমরা লেফট হ্যান্ডেড অথবা রাইট হ্যান্ডেড যদি মনে করো, যারা ডান হাত দিয়ে সচরাচর কাজ করে, ভারী ভারী কাজ বলো, আমরা দৈনন্দিন যে কাজ করি, আমরা ডান হাতে যাদেরকে বলি, মাসেল যদি আমরা পরিমাপ করি, তাহলে দেখা যাবে যে হাত দিয়ে আমরা বেশি কাজ করি, সে হাতটা একটু মোটা হয়, আর যে হাতটা সাধারণত অফিসে পরে থাকে সেটা একটু চিকন হয়। এটা একটা ব্যবহারের এক্সাম্পল হইতে পারে। ব্যবহার করার কারণে এগুলো কি হয়, শুট আপ হয়, হ্যাঁ, একটা পরিবর্তন হয়। আর অব্যবহার যেটা হয়, যেমন যে তোমার শুরুতে আমি বলছি, কিছু পাখি আছে যে উট পাখি বলা হয়। উট পাখি তার কিন্তু ডানা আছে, কিন্তু সেই ডানা সে কি করে না, ব্যবহার করে নাই। তো অনেক দিন ধরে ব্যবহার না করতে করতে এই ডানাগুলো কি হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো এখন আর কি করতে পারে না, উঠতে পারে না। হাঁস পাখি কিন্তু সে বেশি উঠতে পারে না, কারণ উঠতে তার দরকার হয় না, যার কারণে সে ডানাগুলোকে কি করে না, সচরাচর ইউজ করে না, ব্যবহার করে না, যার কারণে সেটা কি কিছুটা অকার্যকর হয়ে যায়। মানুষের ক্ষেত্রে আছে আমাদের শির দ্বারা মেরুদণ্ডের ঠিক নিচের দিকে একটা কক্কাস নামে অংশ আছে। তো প্রথমে ধারণা করা হতো মানুষের লেজ ছিল, এই লেজটা যেহেতু সে ইউজ করে না, ব্যবহার করে নাই, যার কারণে আস্তে 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 সেটা কি হয়ে অকার্যকর হয়ে আজকে কক্কাস নাম ধারণ করেছে। তো এই যে পরিবর্তনটা ব্যবহার এবং অব্যবহারের কারণে মানুষের কি হয়ে থাকে, এটা পরিবর্তন হয়ে থাকে। আর এই ল্যামার্ক তিনি বলেছেন, এই যে পরিবর্তনটা একটা জীব অথবা একটা প্রাণীর মধ্যে কি হয়, অর্জন করে, সেই অর্জনটা তার নিজের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন সাধন করে থাকে। তো এই হচ্ছে ব্যবহার এবং অব্যবহারের কিছু সংজ্ঞা, যেটা ল্যামার্ক ব্যাপকভাবে ব্যাখ্যা করেছিলেন। এগুলোকে ওয়াটসন পরবর্তীতে একটা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেন। 4 নম্বর সূত্রটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এই তো মাত্র বললাম, যেমন তোমার জিরাফ কি করলেন, খাবারের জন্য তার গলাকে আস্তে আস্তে লম্বা করতে শুরু করলেন। প্রথম যে জিরাফটা শুরু করছেন তার মধ্যে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা তার মধ্য থেকে পরবর্তী জেনারেশন সঞ্চারিত হয়। ফলে তার বাবা যে বৈশিষ্ট্যটা অর্জন করেন, তার সন্তান আরেকটু বেশি বৈশিষ্ট্য অর্জন করেন, যার কারণে প্রথম যে জিরাফটা ছিল সেটার গলা কিন্তু খাটো ছিল। এই পরিবর্তনটা আস্তে আস্তে উত্তরাধিকার, তার সন্তান থেকে সন্তান, সন্তান থেকে সন্তান, সন্তান থেকে সন্তান, এটা কিন্তু 2, 3, 4 বছরে সম্পূর্ণ হয় নাই।
হাজার হাজার বছর ধরে এই অর্জিত, এটা খুবই দৃঢ়। প্রথমেই বলেছি আমরা, এটা একটা খুবই দৃঢ় এবং স্লো প্রসেস। এই বৈশিষ্ট্যগুলো সন্তান থেকে সন্তানে, সন্তান থেকে সন্তানে এইভাবে সঞ্চারিত হয়ে হয়ে ওই খাটো গলা বিশিষ্ট জিরাফটা আজকে আজকে বিশাল লম্বা গলার অধিকারী হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো একটা প্রাণী যখন অর্জন করে, সে অর্জিত বৈশিষ্ট্যগুলা বংশ থেকে বংশে স্থানান্তরিত হয়ে আজকের এই বর্তমান কালের জিরাফ। এইটা ব্যাখ্যা করেন ল্যামার্ক। এই হচ্ছে মোটামুটি সমগ্র ল্যামার্কের ল্যামার্কবাদ তথা মতবাদকে একটা নির্দিষ্ট দর্শন চারটা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই সমগ্র এই চারটা সূত্রকে আমরা কি বলবো? ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বলবো। এই হচ্ছে ল্যামার্কবাদ। তারপরে আমরা দেখবো ল্যামার্কিজমের সমালোচনা আছে কিনা সমালোচনা। ল্যামার্কিজম মানে ল্যামার্ক যা বলেছেন সবই কি সঠিক ছিল? না, সঠিক না। তিনি যে বলছেন, প্রথমে যে সমালোচনাটা আসে সেটা হচ্ছে ব্যবহার অব্যবহার। তা ব্যবহার আর অব্যবহার যদি আমরা বলি, সেটা হচ্ছে যদি একটা মানুষ ব্যবহার করলেই যদি সেটা একটা নির্দিষ্ট অঙ্গ ডেভেলপ হয়, এবং একটা মানুষ যদি চেষ্টা করে যে আমি কি করব, আকাশে উড়বো, এবং সে অনবরত যদি কি করতে থাকে, হাত, আমরা তো পাকা তো নাই, হাত যদি কি করতে থাকি, চাপটাইতে থাকি, কখনো কি সম্ভব মানুষের টানা হবে? এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, হয়নি। তো দেখা গেল যে শুধু ব্যবহার করলেই যে নতুন একটা অঙ্গ তৈরি হবে, এরকম ধারণা ভুল। পরবর্তীতে সায়েন্টিস্টরা এই ব্যাখ্যা, ল্যামার্কের এই ব্যাখ্যাটাকে কি করতে পারেনি, মানতে পারেনি তারা। এবং আবার বলছেন সত্য নয়। তো যদি এরকমই হইতো, তাহলে মানুষের শরীরের ভিতর যে শিরা উপশিরা আছে, যদি ব্যবহার করলে একটা অঙ্গ কি হয়, বড় বা সুটাম বা অ্যাক্টিভ হয়ে যায় বা পরিবর্তন হয়, তাহলে মানুষের শরীরের ভিতরে যে শিরা ধমনী গুলো আছে, সেগুলো তো অনবরত কাজ করছে, সৃষ্টির শুরু থেকে কাজ করতেছে। কই, এখানে তো কোনো পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন হইতো, তাহলে দেখা গেল শিরাগুলো এক একটা মোটা মোটা কি নালী তৈরি করতো, যা মানুষের শরীরের ভিতরে থাকা সম্ভব ছিল না। তাহলে যদি পরিবর্তন হতোই ব্যবহারের কারণে, তাহলে শিরা ধমনীর মধ্যে পরিবর্তন হতো। যেহেতু হয়নি, তাহলে ল্যামার্কের এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে যেটা হচ্ছে অর্জিত গুণে বংশানুক্রম। ধরো বাবা একজন অ্যাথলেটস খুব দৌড়াইতে পারে, সন্তানকে দৌড়াইতে পারবে? এরকম কথা আছে? বাবা সায়েন্টিস্ট, সন্তানকে সায়েন্টিস্ট হবে? এরকম কথা আছে? কথা নেই। তাহলে দেখা গেল বাবার অর্জিত গুণ সন্তানের মধ্যে কি হয় না, স্থানান্তরিত হয় না। তো এইটা একটা কি ছিল, ল্যামার্কের একটা লিমিটেশন ছিল, যেটা ল্যামার্ক ব্যাখ্যা করেছেন, কিন্তু পরবর্তীতে সায়েন্টিস্টরা কি করে না, সেটাকে সমর্থন করেন নাই। নতুন অঙ্গ সৃষ্টি, এটা ইন্দ্রিয়, এই যে ব্যবহার এবং অব্যবহার অর্জিত গুণের বংশানুক্রম ল্যামার্ক কিন্তু ব্যাখ্যা করেছেন তিনি তার মতো করে। পরবর্তীতে ব্যাপক গবেষণার মাধ্যমে দেখা গেল যে এই ব্যবহার অব্যবহার এটাও সঠিক নয়, 100% সঠিক নয়। আবার অর্জিত গুণ, একটা জীব বা একটা প্রাণী যদি কিছু গুণ অর্জন করে, সেই গুণগুলো কি হয় না, পরবর্তীতে সঞ্চারিত হয় না, বংশানুক্রমে স্থানান্তরিত হয় না। তা এই সমালোচনাগুলোর মাধ্যমে ল্যামার্কের মতবাদকে 100% গ্রহণযোগ্য বলে ধারণা করা যায় না। এই হচ্ছে আজকের বিবর্তন সম্পর্কে আমরা ল্যামার্ক সম্পর্কে আলোচনা করলাম। সামনের ক্লাস যদি আমরা আলোচনা করি, তাহলে ডারউইনিজম সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাসটি শেষ করলাম। খোদা হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।